অনেকদিন পরে বইয়ের আলাপে ফিরলাম। অনেক মোটা একটা বই পড়ছিলাম। ১১৩৫ পৃষ্ঠার। বইটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'প্রথম আলো' অখণ্ড সংস্করণ। অর্থাৎ ২ টা খণ্ড এটার মধ্যে আছে। তো বইটা পড়তে একটু সময় লেগে গেল এবং যার কারণে এতদিন আর কোনো বই নিয়ে আলাপ করা হয়নি। এই বইটাই একটানা পড়ছিলাম। তো এই ২ টা খণ্ড অর্থাৎ অখণ্ড সংস্করণের মধ্যে যে ২ টা খণ্ড, ১ম খণ্ড উৎসর্গ করা হয়েছে কাদম্বরী দেবী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান যিনি, এবং ২য় খণ্ড উৎসর্গ করা হয়েছে রবীন্দ্রনাথকেই বিভিন্ন নামে ভানু, রবি, রবীন্দ্র, রবীন্দ্রনাথ এরকম, অর্থাৎ রবীন্দ্রনাথের বয়সের বিভিন্ন পর্যায় সেটাকে ইঙ্গিত করে হয়তো সবগুলো নামে তাকে ইন্ডিকেট করে বইটা উৎসর্গ করা হয়েছে। অর্থাৎ ১ম খণ্ড, ২য় খণ্ড ২ টা বইয়ের উৎসর্গপত্রর দিকে নজর দিলে বোঝা যায় যে 'প্রথম আলো' প্রধানতই রবীন্দ্রনাথকে কেন্দ্র করে বা রবীন্দ্রনাথের জীবনের একটা নির্দিষ্ট সময়কে নিয়ে লেখা। কিন্তু এর পাশাপাশি আপনারা যদি প্রচ্ছদটার দিকে একটু দেখেন যে এখানে আরেকটা ছবি খুব স্পষ্ট, সেটা হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তো এই বইতে ওনাকে নিয়েও অনেক বিস্তৃত আলোচনা আছে এবং পেছনের ছবিটা আমি ১ম এ চিনতে পারিনি। পরবর্তীতে অন্যদের কাছে জিজ্ঞেস করে জানলাম যে এটা হচ্ছেন রামকৃষ্ণ পরমহংসের ছবি। অর্থাৎ এই বইটার মধ্যে ১১৩৫ পৃষ্ঠার বিশাল এই বইটার মধ্যে রবীন্দ্রনাথ যতখানি আছেন, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংস একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। এবং এটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল ফিকশন বা বায়োগ্রাফিক্যাল হিস্টোরিক্যাল ফিকশন। তার মানে এখানে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ আলাপ উঠে এসেছে। তো এই যে রবীন্দ্রনাথকে নিয়ে যখন লেখা, তখন স্বাভাবিকভাবেই ঠাকুর পরিবারের অনেক ভেতরের কথা, অনেক চরিত্র এটা উপন্যাস লেখার প্রয়োজনেই অবধারিতভাবে উঠে এসেছে। আবার যখন স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা হচ্ছে বা রামকৃষ্ণ পরমহংসকে নিয়ে লেখা হচ্ছে, তখন তাদের সাথে সম্পৃক্ত বিভিন্ন চরিত্র, পাশাপাশি কাল্পনিক কিছু চরিত্র হয়তো আছে। এগুলো উঠে এসেছে। তো বইটা কতখানি ভালো লাগলো ওই জায়গা থেকে যদি আমি বলতে যাই, তাহলে বলব যে ১ম বার যারা 'প্রথম আলো' পড়বে, ১ম বার বলতে ঠিক ১ম বার না, মানে রবীন্দ্রনাথকে নিয়ে যারা ১ম বারের মতো পড়বে, আমার মনে হয় তাদের কাছে 'প্রথম আলোটা' অনেক বেশি ভালো লাগবে। কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে যদি আগে কিছুটা পড়াশোনা থাকে বা রবীন্দ্রনাথের জীবনের আ কিছু ঘটনা আসলে খুব বিখ্যাত কিংবা কুখ্যাত, যেমন কাদম্বরী দেবীর সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক, তার নিজের স্ত্রীর প্রতি তার যে আচরণ ছিল, আ তারপরে হচ্ছে ঠাকুর পরিবারের আরো বিভিন্ন চরিত্র, তার ভাইঝি ইন্দিরা বা এরকম আরো বিভিন্ন চরিত্র আছেন যাদেরকে নিয়ে রবীন্দ্রনাথের বেশ কিছু আলাপ, এগুলো খুব প্রচলিত। এবং আমি রবীন্দ্রনাথকে নিয়ে বেশ কিছু বই এর আগে পড়েছি। তার কিশোর জীবনী হায়াত মাহমুদের লেখা যেটা রবীন্দ্রনাথ, সেটা পড়েছি। তারপর কাদম্বরী দেবীর সুইসাইড নোট রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা, আমি মৃণালিনী নই হরিশঙ্কর জলদাসের লেখা, তারপর রানু ও ভানু সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তো এইরকম অনেকগুলো লেখা পড়ার কারণে দেখা যাচ্ছে যে, যে বিষয়গুলো নিয়ে রবীন্দ্রনাথের যে বিষয়গুলো নিয়ে খুব মুখরোচক আলোচনা হয়, এগুলো সম্পর্কে আমার আগে থেকে কিছুটা ধারণা ছিল, জানা ছিল। যার কারণে এই 'প্রথম আলো' বইতে রবীন্দ্রনাথকে নিয়ে যে আলোচনাগুলো আছে সেটা যে আমার কাছে খুব বেশি নতুন লেগেছে তা না। হ্যাঁ, অনেক কিছুই নতুন আছে। আবার ওই বইগুলোতে রবীন্দ্রনাথকে যে দৃষ্টিকোণ বা আঙ্গিক থেকে বিচার করা হয়েছে, এখানে আবার কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে আ দেখা হয়েছে। অর্থাৎ একজন মানুষ বা একটা চরিত্র ভালো না মন্দ সেটা লেখকের উপর অনেক লেখকের দৃষ্টিভঙ্গির উপর অনেক কিছু ডিপেন্ড করে। সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথকে যেভাবে উপস্থাপন করেছেন হয়তো অন্য লেখকেরা সেভাবে করেননি। তো ২ দিকের মতাদর্শ জানার একটা সুযোগ হলো আরকি। এর মাধ্যমে রবীন্দ্রনাথকে আরেকটু বিশদভাবে জানা বা সবগুলো আঙ্গিক থেকে তাকে বোঝার চেষ্টা করা, এই সুযোগটা হলো আমার। তারপরেও বলব যে খুব বেশি মুগ্ধ হবার মতো কনটেন্ট পাইনি আমি। কারণ যেহেতু আমার আগেই কিছুটা পড়া ছিল রবীন্দ্রনাথকে নিয়ে। তবে আমার কাছে যে বিষয়গুলো নতুন ছিল সেটা হচ্ছে এই যেমন স্বামী বিবেকানন্দ, উনার সম্পর্কে আমি বলতে গেলে তেমন কিছুই জানতাম না। এই বইটা পড়ে আমার প্রাথমিক ধারণা হলো, এখন আমি অন্তত বুঝতে পারি যে স্বামী বিবেকানন্দ ওনার চিন্তা ভাবনার প্রাইমারি গ্রাউন্ডটা কিরকম ছিল, এবং ওনাকে নিয়ে হয়তো পরে যদি আমি চাই আরো নন ফিকশন বা একদম বিশদ জীবনী যেটা, এগুলো হয়তো পরে পড়ে নেব বা এরকম। যেখানে আমার ধারণা শূন্য ছিল সেখান থেকে আমার কিছুটা ধারণা হলো।
একই কথা রামকৃষ্ণ পরমহংস ওনার জন্য প্রযোজ্য। এই নামগুলো শুধু আমি এই নামগুলোর সাথেই পরিচিত ছিলাম, কিন্তু এনাদের সম্পর্কে ন্যূনতম ধারণা আমার ছিল না, যেটা এই সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো পড়ার মাধ্যমে আমার এই ধারণাটা এখন হয়েছে। এবং হয়তো ভবিষ্যতে আমি যে বললাম যে পিওর জীবনী বা নন ফিকশন টাইপের লেখা থেকে ওনাদের সম্পর্কে আরো জানার চেষ্টা করব, যদি আমার কখনো আরো আগ্রহ জাগে। আর যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই বইতে জগদীশ চন্দ্র বসুকে নিয়ে বেশ ভালো একটা আলাপ আছে, অনেকগুলো অধ্যায় জুড়েই আছে। এবং আমি এটা তো আসলে সুনীলের টাইম ট্রিলজির একটা বই, সেই সময় প্রথম আলো এবং পূর্ব পশ্চিম। তো আমার সেই সময়টা পড়া হয়েছে, পূর্ব পশ্চিমও পড়া হয়েছে, প্রথম আলোটাই পড়া বাদ ছিল, এবার প্রথম আলো পড়লাম। তো সেই সময় যখন পড়েছি তখন আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তিত্বের দ্বারা ভীষণভাবে মানে মুগ্ধ বলা যায়, একদম কি বলে যে একদম তার ভক্ত হয়ে গেছিলাম, এরকম একটা বিষয় যে এই মানুষটার প্রতি এত শ্রদ্ধা এসেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি। এখানেও তার কিছুটা ওনার উপস্থিতি বা উল্লেখ আছে। তো এই প্রথম আলো বইটা পড়ার সময় আমার কেন জানি জগদীশ চন্দ্র বসুকে খুব ভালো লাগছিল, এবং ডাক্তার মহেন্দ্রলাল সেন যিনি, তাকে, এই দুইটা চরিত্রকে আমার ভীষণ ভালো লেগেছে। এবং তারা বাস্তবেরই চরিত্র, হয়তো কিছুটা কল্পনা মিশিয়ে তাদেরকে উপস্থাপন করা হয়েছে, কিন্তু জগদীশ চন্দ্র বসু সম্পর্কেও আমি আসলে দুইটা তথ্য ছাড়া তেমন কিছু জানতাম না। এক, তিনি হচ্ছেন রেডিও আবিষ্কার করেছিলেন, কিন্তু তার আগে মার্কনি পেটেন্ট নিয়ে নেন। এবং দ্বিতীয় হচ্ছে উনি যে গাছ এবং জীব জড়বস্তু নিয়ে গবেষণা করেছিলেন, গাছেরও প্রাণ আছে এটা আবিষ্কার করেছিলেন, এইটুকু জানতাম। কিন্তু এখানে জগদীশ চন্দ্র বসুর স্ট্রাগলটা এত চমৎকার ভাবে লেখা হয়েছে, আমি শুধু এইটার জন্য হলেও আমি সাজেস্ট করব যে এই বইটা পড়া উচিত। জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আমার জানার আগ্রহ খুবই বেড়ে গেল। আমি কোনো না কোনো ভাবে আমি তার সম্পর্কে আরো বিশদ লেখা জোগাড় করব। খুব ভালো লেগেছে আমার এটা। আর পাশাপাশি আরো কিছু ত্রিপুরার রাজবংশ নিয়ে কল্পনা এবং সত্য মিশিয়ে কিছু লেখা আছে। তারপর বঙ্গভঙ্গ নিয়ে লেখা আছে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, বঙ্গভঙ্গ হিন্দু এবং মুসলমান দুইটা সম্প্রদায়ের কাছে দেখা যাচ্ছে যে দুই ভাবে বিচার্য হয় আর কি। হিন্দুরা যেভাবে চিন্তা করে, অনেক মুসলিমরা সেভাবে চিন্তা করে না। মুসলিম লীগ কংগ্রেসের একটা দ্বন্দ্ব আছে, বা একটা ভিন্ন পার্সপেক্টিভের বিষয় আছে। তো এই বইটা পড়ে আসলে লেখকের দৃষ্টিকোণ থেকে বঙ্গভঙ্গকে বিচার করা হয়েছে। আর সুনীল গঙ্গোপাধ্যায় তার ব্যক্তিগত চিন্তার আলোকে এই বিচার করেছেন বলে আমার মনে হয়েছে। তো এক্ষেত্রে এটাকে আসলে মুসলমানদের দিক থেকে কিরকম বা হিন্দুদের দিক থেকে কিরকম, এটা নিয়ে খুব বেশি ভাবার সুযোগ নেই। এটা একান্তই সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত মতামতের আলোকে লেখা হিসেবেই ধরে নিতে হবে। অনেক কিছু জানার আছে বা এরকম, কিন্তু কেন জানি আমার কাছে মনে হচ্ছিল এই প্রথম আলো বইটা মানে অসমাপ্ত লাগছিল। মানে রবীন্দ্রনাথের জীবনের একটা নির্দিষ্ট অংশ নিয়ে লেখা, আবার এই যে স্বামী বিবেকানন্দকে নিয়ে মোটামুটি ভালো লেখা হয়েছে, কিন্তু রামকৃষ্ণ পরমহংস ওনার সম্পর্কে আমার মনে হচ্ছে আংশিক উঠে এসেছে। আর এই যে শেষের দিকে গিয়ে যে আন্দোলনের মানে কেন জানি আমার মনে হচ্ছিল সবকিছু মাঝপথে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। এই কারণে আমার ফিনিশিংটা খুব একটা মন মতো হয়নি। আর এখানে কাল্পনিক কিছু চরিত্র আছে, যেটা হচ্ছে এই ঐতিহাসিক চরিত্রগুলোর পাশাপাশি কল্পনার কিছু চরিত্র আছে যেগুলোর মাধ্যমে গল্প এগিয়ে গেছে। তো ফিনিশিংটা ওই কাল্পনিক চরিত্রগুলোর মানে মাধ্যমেই দেয়া হয়েছে। তো সেই হিসেবে ফিনিশিংটা হয়তো অনেকের ভালো লাগবে, কিন্তু আমার সামহাও মনে হয়েছে যে আমি স্যাটিসফাইড না এই ফিনিশিং এ। তো যাই হোক, ওভারঅল সুনীলের লেখা সম্পর্কে সবার ধারণা আছে, উনি খুবই চমৎকার লেখেন। লেখার দিক থেকে কোনো আপত্তি নেই বা কোনো কিছু নেই। আর এখানে প্রচুর রেফারেন্স দেওয়া আছে। এই ঐতিহাসিক বায়োগ্রাফিক্যাল ফিকশনটা লিখতে গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় যে কি পরিমাণ পড়াশোনা করেছেন এটা বোঝা যায় পেছনের যেসব গ্রন্থের নাম দেওয়া আছে সেগুলো দেখলে। তো প্রচুর পড়াশোনা করে উনি যথাসাধ্য সুন্দরভাবে ইতিহাসকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। নির্ভুল কিংবা বিকৃতি নেই এই দাবি উনি নিজেও করেননি, আমিও করছি না। তবে সুখপাঠ্য একটা উপন্যাস, অনেকের সম্পর্কে জানার জন্য খুব ভালো একটা বই। আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি মুগ্ধ না হলেও আমি সাজেস্ট করবো যে বইটা আপনারা পড়তে পারেন। ধন্যবাদ সকলকে।